সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আজ নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের যে অধ্যায়টি আজকে নিয়ে আলোচনা করব সে অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, নবম পরিচ্ছেদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। তাহলে শিক্ষার্থীরা, কৃত প্রত্যয়ের আলোচনা শুরুর আগে আমরা কিছু বিষয় আমরা জেনে নেই। অর্থাৎ প্রত্যয়ের আলোচনা শুরুতে যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো হচ্ছে, প্রথমেই ধাতু কি। বলা হয়েছে ক্রিয়াপদে, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকেই আমরা ক্রিয়াপদ বলি। যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকেই আমরা ক্রিয়াপদ বলে থাকি। তাহলে ক্রিয়াপদের মূল অংশকেই আমরা বলি ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়াপদের মূল অংশকেই বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। এখন এই ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই, একটি হচ্ছে ক্রিয়ামূল আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন করে, এটি একটি ক্রিয়াপদ, এটাকে আমরা যখন বিশ্লেষণ করব তখন এই দুটো অংশ আমরা পাই। শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। এই যে ধাতু কর যোগ এ, করে, করে হচ্ছে ক্রিয়াপদ, করে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এই করে এর মূল শব্দটি হচ্ছে কর, এটি হচ্ছে ধাতু, কর হচ্ছে ধাতু, আর এই ধাতুর সাথে এই বিভক্তি যুক্ত হয়ে এই করে ক্রিয়াপদটি গঠিত হয়েছে, করে ক্রিয়াপদটি গঠিত হয়েছে। তাহলে এই কর হচ্ছে ধাতু। তাহলে আমরা কি বললাম? কর ধাতুর সাথে এই বিভক্তি যুক্ত হয়ে করে ক্রিয়াপদটি গঠিত হয়েছে। এই গেল ধাতু। এবারে আসি প্রকৃতি। প্রকৃতি কি? বলা হয়েছে ক্রিয়াপদের মূল ও শব্দ উভয়কেই প্রকৃতি বলে। ক্রিয়াপদের মূল এবং শব্দ উভয়কেই প্রকৃতি বলে। শব্দের ক্ষেত্রে একে আমরা বলি নাম প্রকৃতি। যেমন আমি যদি বলি বৃদ্ধ যোগ আ সমান হয়ে গেল কি বৃদ্ধা, এখানে বৃদ্ধ হচ্ছে নাম প্রকৃতি আর আ হচ্ছে প্রত্যয়। আবার ক্রিয়ার ক্ষেত্রে একে আমরা বলি ধাতু প্রকৃতি। ক্রিয়ার ক্ষেত্রে একে আমরা কি বলি? ধাতু প্রকৃতি। যেমন আমরা যদি বলি চল যোগ আ হয়ে গেল কি চলা, এখানে চল হচ্ছে ধাতু। একে আবার আমরা ক্রিয়া প্রকৃতিও বলে থাকি। চল হচ্ছে ধাতু প্রকৃতি বা একে আমরা আবার ক্রিয়া প্রকৃতিও বলে থাকি। এখন এই ধাতু প্রকৃতি বোঝানোর জন্য বা প্রকৃতি বোঝানোর জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। চিহ্নটি আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি শিক্ষার্থীরা। এই যে পর যোগ ওয়া, পড়ুয়া, পর হচ্ছে ধাতু, পর হচ্ছে ধাতু আর ওয়া হচ্ছে প্রত্যয়। এখন এটি লেখার জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। ধাতু প্রকৃতি বোঝানোর জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নটি আমরা বলি প্রকৃতি। যখন আমরা এই চিহ্নটি লিখি তখন আলাদা করে আর প্রকৃতি শব্দটি লেখার প্রয়োজন হয় না। চিহ্নটি ব্যবহার করলে আমাদের আলাদা করে আর প্রকৃতি শব্দটি লেখার প্রয়োজন হয় না। তাহলে প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে শব্দ কিংবা পদ থেকে প্রত্যয় ও বিভক্তি বাদ দিলেই আমরা প্রকৃতি অংশটি পেয়ে যাই। শব্দ কিংবা পদ থেকে প্রত্যয় ও বিভক্তি বাদ দিলেই আমরা প্রকৃতি অংশটি পেয়ে যাই। এবার আসি প্রত্যয়। প্রত্যয় কি? যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই আমরা প্রত্যয় বলি। যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে আমরা প্রত্যয় বলি। অথবা
প্রকৃতির সঙ্গে যে শব্দখণ্ড বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই আমরা প্রত্যয় বলি। অথবা ধাতু বা ক্রিয়ামূল বা শব্দের পরে যে শব্দখণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে আমরা প্রত্যয় বলে থাকি। তাহলে কি ধাতু বা ক্রিয়ামূল বা শব্দের পরে যে নতুন শব্দখণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, যে শব্দখণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকেই আমরা প্রত্যয় বলে থাকি। যেমন আমরা যদি বলি চল যোগ আ, চলা, এখানে চল চল হচ্ছে মূল ক্রিয়াপদ, চল হচ্ছে ধাতু আর আ হচ্ছে প্রত্যয়। আমরা একটু খেয়াল করি বোর্ডের দিকে, চল যোগ আ, চল হচ্ছে ক্রিয়ামূল ধাতু আর আ হচ্ছে প্রত্যয়, তাহলে ক্রিয়ামূল আর এই প্রত্যয় যোগে চলা শব্দটি গঠিত হয়েছে। তাহলে কি চল ধাতুর সঙ্গে আ প্রত্যয় করে চলা শব্দটি গঠিত হয়েছে, তাহলে এই চলা এটি প্রত্যয় গঠিত শব্দ। যেহেতু এটি ধাতু বা ক্রিয়ামূল এর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে সেই জন্য এটি প্রত্যয়। এবারে আমরা যাই প্রত্যয় কত রকম হতে পারে। প্রত্যয় দুই রকম, একটি হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা এখন আসি কৃৎ প্রত্যয় কি। আমরা এভাবে বলতে পারি কৃৎ প্রত্যয়ের আলোচনায় যে ক্রিয়ামূলকে বলা হয় ধাতু, ক্রিয়ামূলকে আমরা কি বলছি, ক্রিয়ামূলকে বলা হয় ধাতু, আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ। আবার ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয় তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকেই আমরা বলি কৃৎ প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় কি আমরা আরেকবার একটু আলোচনা করি। ক্রিয়ামূলকে আমরা বলছি ধাতু, আর ধাতুর সঙ্গে যখন পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হলো ক্রিয়াপদ। আবার ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয় তখন ক্রিয়ামূল বা ধাতুকে আমরা বলছি ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে আমরা বলছি কৃৎ প্রত্যয়। এখন এই কৃৎ প্রত্যয় সাধিত পদকে আবার কৃদন্ত পদও বলা হয়ে থাকে। এখন আমরা কৃৎ প্রত্যয়ের একটি উদাহরণ আমরা খেয়াল করি, যেমন আমি বোর্ডে লিখেছি, খেয়াল করো, চল যোগ অন্ত হয়ে গেছে কি চলন্ত। চল হচ্ছে ধাতু, অন্ত হচ্ছে প্রত্যয়, তাহলে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে এই যে চলন্ত এই বিশেষণ পদটি গঠিত হয়েছে, এই জন্য এটি কৃৎ প্রত্যয়। তাহলে চল হচ্ছে ধাতু, চল হচ্ছে প্রকৃতি, চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি, চল হচ্ছে ধাতু, চল হচ্ছে প্রকৃতি, চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর অন্ত হচ্ছে প্রত্যয়। তাহলে দুটো মিলে চলন্ত একটি বিশেষণ পদ তৈরি হলো। এই গেল কৃৎ প্রত্যয়। এবারে আসি বাংলা ভাষায় আমরা দুই রকম কৃৎ প্রত্যয় দেখতে পাই, একটি হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয় আর একটি হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। তাহলে বাংলা কৃৎ প্রত্যয় কি? বাংলায় নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়, এগুলো এসেছে প্রাকৃত ভাষা থেকে। এসব ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত কিছু প্রত্যয় যুক্ত হয়ে
নতুন শব্দ গঠন করে। এসব প্রত্যয়কেই বলা হয় বাংলা কৃত প্রত্যয়। যেমন কি আমরা যদি বলি কাঁধ, বোর্ডের দিকে খেয়াল করো, কাঁধ যোগ অন হয়ে গেছে কাঁদন। এই কাঁদন হচ্ছে বাংলা কৃত প্রত্যয় গঠিত শব্দ। এবারে আসি সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে সংস্কৃত কৃত প্রত্যয় কি বলা হয়েছে? ব্যাকরণবিদগণ বলেছেন ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে, ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই বলা হয় সংস্কৃত কৃত প্রত্যয়। এই সংস্কৃত প্রত্যয়গুলো আবার অনেক ক্ষেত্রে বাংলায় পরিবর্তিত রূপ নিয়েছে। যেমন সংস্কৃত মূল প্রত্যয় বাংলায় হয়েছে অক প্রত্যয়, আবার সংস্কৃত লুট বা অনট প্রত্যয় বাংলায় রূপ নিয়েছে অন প্রত্যয়, এরকম আছে। তাহলে সংস্কৃত কৃত প্রত্যয় কোনটি আমরা একটু খেয়াল করি বোর্ডের দিকে। যেমন গম যোগ অন, অন বা অনট। গম হচ্ছে সংস্কৃত ধাতু, অন হচ্ছে অন বর্ণ হচ্ছে প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়। তাহলে এটি প্রকৃতির চিহ্ন। গম যোগ অন বা গম যোগ অনট হয়ে গেছে গম, এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এখন ব্যাকরণবিদগণ আবার বলেছেন যে তৎসম বা সংস্কৃত প্রকৃতির সঙ্গে কৃত প্রত্যয় যোগে কৃদন্ত পদ সাধিত হয়। যেমন ক্রি যোক্তব্য, কর্তব্য। এবারে আসি প্রত্যয়ের স্বরগত কিছু পরিবর্তন। প্রত্যয়ের স্বরগত কিছু পরিবর্তন বলা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এদেরকে বলা হয় গুণ ও বৃদ্ধি। তাহলে গুণ ও বৃদ্ধি কি? প্রথমে আমরা দেখি গুণ কি। গুণ বলা হয়েছে হর্ষই দীর্ঘ স্থানে এ, হর্ষ দীর্ঘ স্থানে ও এবং রি স্থানে অর হওয়াকেই গুণ বলা হয়। আমরা একটি উদাহরণ খেয়াল করি, বোর্ডের দিকে খেয়াল করো। গুণ, গুণ তাহলে কি? হর্ষই দীর্ঘ স্থানে এ হবে, তাহলে এখানে হচ্ছে চিন যোগ আ হয়ে গেছে চেনা। চিন, এই যে চিনের হর্ষিকা, এই হর্ষিক জায়গায় হয়ে গেছে এ, তাহলে হর্ষের জায়গায় হয়ে গেছে এ, সেজন্য এটি হয়ে গেছে কি? গুণ। আবার আমরা যদি বলি হর্ষ দীর্ঘ স্থানে কিভাবে ও হতে পারে, যেমন আমি যদি একটু উদাহরণ বলি, ধু যোগ আ হয়ে গেল কি? ধোয়া। এই যে ধু, ধুয়ের উ এখানে হয়ে গেল কি? ওতে পরিণত হয়ে গেল, ধু থেকে হয়ে গেছে ধো, ধোয়া। আবার রি স্থানে অর হওয়াকে আমরা গুণ বলে থাকি। কেমন উদাহরণটি? ক্রি যোগ তা সমান সমান হয়ে গেল কি? কর্তা। তাহলে ক্রি, এই যে রি, রি এর জায়গায় হয়ে গেছে ক্রি থেকে হয়ে গেছে কর্তা, কর, অর। এবারে আসি বৃদ্ধি কি। ব্যাকরণবিদগণ বলেছেন স্বরীয় স্থানে আ, হর্ষই দীর্ঘ স্থানে ওই, হর্ষ দীর্ঘ স্থানে ও এবং রি স্থানে আর হওয়াকে বৃদ্ধি বলে। তাহলে আমরা একটু উদাহরণ খেয়াল করি। যেমন বৃদ্ধি, শিশু যোগ অ বালসনা প্রত্যয় হয়ে গেছে কি? শৈশব। তাহলে এই যে শি ই, হর্ষই দীর্ঘ স্থানে হয়ে গেছে কি? ওই, হর্ষের জায়গায় শি, হর্ষের জায়গায় হয়ে গেছে ওই, শৈ। তাহলে বৃদ্ধি শিশু যোগ অ বালসনা প্রত্যয় হয়ে গেছে কি? শৈশব। আবার আমরা যদি বলি নিশা যোগ অ সমান সমান হয়ে গেলে কি? নৈশ। এই যে নি, নি থেকে নয়, হর্ষের জায়গায় হয়ে গেছে ওই, এটাকে আমরা বলছি বৃদ্ধি। আবার হর্ষ দীর্ঘর জায়গায় ও কিভাবে হবে, আমরা একটি উদাহরণ খেয়াল করি। যেমন আমি যদি বলি যুব যোগ অন হয়ে গেল কি? যৌবন।
জু, উ থেকে ও, জো। পশু দীর্ঘস্থানে জু, পশু স্থানে হয়ে গেছে কি ও, যৌবন। আবার আমরা যদি এরকম বলি, পশু দীর্ঘস্থানে ও এর আরেকটি উদাহরণ, আমরা যদি এরকম বলি যে ভূত যোগ ইক হয়ে গেল কি ভৌতিক। তাহলে এই যে দীর্ঘ, এই দীর্ঘ স্থানে হয়ে গেছে ও, সেজন্য এটা কি হয়েছে বৃদ্ধি, সেজন্য এটা হয়ে গেছে কি বৃদ্ধি। এবারে আমরা যাই রি স্থানে কিভাবে আর হতে পারে। যেমন আমরা যদি বলি ক্রি যোগ ঘন প্রত্যয় হয়ে গেল কি কার্য, ক্রি থেকে কার, রি থেকে আর হয়ে গেল। আবার আমরা যদি বলি স্মৃ যোগ অ হয়ে গেল কি স্মারক, হয়ে গেল কি স্মারক। এখানে রি থেকে স্মৃ থেকে হয়ে গেল স্মারক, আর রি থেকে আর হয়ে গেছে, এই জন্য এটা হয়ে গেল কি স্মারক। এখানে এটিকে আমরা বৃদ্ধি বলছি। এগুলো হচ্ছে প্রত্যয়ের স্বরগত পরিবর্তন। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ প্রত্যয় নিয়ে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এই আলোচনার প্রেক্ষিতে আমি কিছু তোমাদের প্রশ্ন দিব, তোমরা খাতায় লিখে নিবে, এগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে। অবশ্যই সুন্দর করে এগুলো লিখে রাখবে, উত্তরগুলো তৈরি করে রাখবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমরা লিখে নাও, কৃৎ প্রত্যয় সাধিত পদকে কি বলে? আমরা আলোচনায় জেনেছি কৃদন্ত পদ। কৃৎ প্রত্যয় সাধিত পদকে কি বলে? উত্তর হবে কৃদন্ত পদ। দ্বিতীয় প্রশ্ন, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? আমরা অনেকবার বলেছি ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকেই বলা হয় ধাতু। আমরা আলোচনা করেছি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। এবারে তৃতীয় প্রশ্ন, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে? উত্তর হবে কৃৎ প্রত্যয়। উত্তর হবে কৃৎ প্রত্যয়। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকুন।